আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, চোখ রাখছেন চ্যানেল আয়ের পর্দায়, স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। রাজনৈতিক হালচাল নিয়ে কথা বলবো আজকে। প্রতিনিয়তই নানা ধরনের ঘটন অঘটন ঘটছে সামনে নির্বাচন, এবং সেই জন্য নানা নেতা কর্মীরা দল পরিবর্তন করছেন, আবার নানা দলের মানুষ নানা জোটের সঙ্গে যুক্ত হচ্ছেন। কিছু ঘটনা আসলে আমরা আগে থেকেই অনুমান করতে পারি, কিছু ঘটনা আমাদের জন্য অনেক সারপ্রাইজিং হয়। এই সব কিছু নিয়েই রাজনৈতিক পালাবদলের আলোচনায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে দুজন অতিথি থাকার কথা। একজন এখনো যানজটে আটকে আছেন, কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, তিনি গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তোষার, কিন্তু আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব ফয়সাল মাহমুদ শান্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সদস্য সচিব, আপনি যুগ্ম সদস্য সচিব, কিন্তু আপনাদের দলের সদস্যরা যে চলে গেলেন আপনাদের প্রতি অভিমান জানিয়ে, এতে আসলে এনসিপি কতটা বিচলিত? দেখেন, যদি প্রশ্নটা হয় যে এতে এনসিপি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা এনসিপি বিচলিত কিনা, আমি বলবো যে হ্যাঁ, কিছুটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের দলে যারা গিয়েছেন দীর্ঘ ১.৫ বছর কিংবা গত ৮-৯ মাসের রাজনীতিতে, তারা অনেক কন্ট্রিবিউশন করেছে, তাদের অনেক অবদান আছে। সেই জায়গা থেকে দল তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই ক্ষতির মধ্যে আসলে এনসিপি আটকে নাই, এবং একটা রাজনৈতিক দলের আটকে থাকার সম্ভাবনা। আপনি যদি খেয়াল করেন, বিএনপির সম্ভবত প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন বি চৌধুরী। তিনি কিন্তু বিএনপি ছেড়ে চলে গিয়েছিলেন। একটা দলের প্রতিষ্ঠাকালীন মহাসচিব দল ত্যাগ করেছেন। কিন্তু এতে কি বিএনপি, হয়তো তৎকালীন সময় তো বিএনপি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেই ক্ষতির মধ্যে কিন্তু বিএনপি আটকে থাকে নাই, বিএনপিকে সেটা ওভারকাম করতে হয়েছে। তো সেরকমভাবে এনসিপি যাত্রায় বহু মত, বহু পক্ষের মানুষকে একত্রিত করার চেষ্টা করেছে। সেই চেষ্টার জায়গা থেকে এখন এনসিপির একটা সময়, সেই সময়ে কিছু মানুষ গিয়েছে, আবার কিছু মানুষ দেখেছেন আপনারা দলে নতুনভাবে এসেছে, বিভিন্ন জেলায় উপজেলায় মানুষ যুক্ত হচ্ছে, কেন্দ্রেও যুক্ত হচ্ছে। তো কিছু মানুষ যাবে, কিছু মানুষ আসবে, এর মধ্য দিয়ে কিছু ক্ষতি হবে, কিছু উপকার যুক্ত হবে। এই ক্ষতি উপকার কাটিয়ে এনসিপির মূল ক্ষতিটা তখন হবে। উপকার কি হয়েছে? এই যে মানে না না, একজন তো যাওয়াতে আর কোনো না, উপকার হয় না। একাধিক একাধিক মানুষ একেবারে চলে গেলেন, এবং যারা ফেস ছিলেন এনসিপির, যাদেরকে দেখে আপনাদেরকে অনেকে হয়তো আশা আশা জাগিয়েছিলেন আপনারা, তো তারা যে চলে গেলেন, আপনাদের কি মনে হয় না এটা জনমনে একটা নেগেটিভ প্রভাব ফেলবে? নিঃসন্দেহে, আমি তো একবারে শুরুতে একবারে খোলামেলাভাবে কোনো ধরনের ভনিতা ছাড়াই আমি স্বীকার করেছি যে এতে যদি ক্ষতির প্রশ্ন বলেন, অবশ্যই এনসিপি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমি বলছি যে এই ক্ষতির মধ্যে এনসিপি আটকে থাকবে না। আর এই চলে যাওয়াতে মানুষ উপকার হয় নাই, আবার নতুন যারা আসবে, নতুন যে রাজনীতি করবে, তাতে হয়তো এনসিপি কিছুটা লাভবান হবে। কিন্তু মূল আলাপটা হচ্ছে এই একজন দুইজন ব্যক্তি, সে যত বড়ই ফেস হোক না কেন, আজকে দলের যদি রাজনীতিটা ঠিক থাকে, দল যদি তার জায়গায় স্ট্রিক্ট থেকে তার ঠিকমতো রাজনীতিটা করতে পারে, তাহলে কিছু মানুষ চলে যাওয়া এবং আসাতে আসলে খুব বেশি প্রভাব আচ্ছা পড়বে না। শান্ত ভাই, আমাকে একটু বলেন যে মানে জামাত জোটে যুক্ত হওয়ার জন্য এনসিপির আসলে সবচেয়ে বড় অ্যালাইনের জায়গাগুলো আসলে কি ছিল? এটা কি সিট ভাগাভাগিতেই সীমাবদ্ধ, নাকি অন্য অনেক জায়গায়? যেমন বলা হয়েছে যে এটা নির্বাচনী সমঝোতা করা হয়েছে, এটা আদর্শিক কোনো জোট না, কিন্তু নির্বাচনী সমঝোতা মানে কি খালি সিটের বোঝাপড়া, নাকি অন্য অনেক কিছু এখানে যুক্ত আছে? আমাদের দুইটা জায়গা আমরা স্পষ্ট করে বলেছি, এবং আহ্বায়ক যখন ব্রিফিং করেছে তখনও বলেছে যে আমাদের মূল ইস্যুটা ছিল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই গণভোট এবং জুলাই সংস্কারের যে প্রশ্নগুলো দাঁড়িয়েছে, সেই প্রশ্নগুলোতে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলগুলোর এক এক ধরনের অবস্থান আছে। আপনারা সেটা ঐকমত্য কমিশনের মিটিংগুলোতেও লাইভ হয়েছে, দেখেছেন। সেই জায়গা থেকে আমরা এই যে 10 দলীয় বা 11 দলীয় যে জোট হয়েছে, সেই জোটের কিছু কমন কিছু পয়েন্ট ছিল যে সংস্কার প্রশ্নে সবার অবস্থান গণভোটের পক্ষে, হ্যাঁ, এবং হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটা কমিটমেন্ট। এই জায়গাগুলোতে এক ধরনের ঐকমত্যের বিষয় ছিল। আর আসন ভাগাভাগির ক্ষেত্রে যেহেতু জোটে গিয়েছে, এখানে অনেক আদর্শের মানুষ এখানে এই জোটে আছে। যেমন বিশেষ করে দুইটা দলের নাম তো বলতেই হয়। একটা হচ্ছে ইসলামী আন্দোলন, যাদের যদি বাংলাদেশের যদি সবচেয়ে বেশি জামাতের সমালোচনা কেউ করে থাকে একেবারে থিওরিটিক্যালি, আওয়ামী লীগ তো একটা গড় পাত্রে সমালোচনা করতো রাজাকার বলে, আবার দেখা যাচ্ছে তাদের সাথে জোট ছিল। কিন্তু বাংলাদেশে ইসলামী আন্দোলন হচ্ছে একমাত্র দল যারা জামাতের পলিটিক্যালি একবারে মানে পয়েন্ট ধরে ধরে ইসলামিক পজিশনগুলো নিয়ে নিয়ে একেবারে কঠোর সমালোচনা করছে ধারাবাহিকভাবে যুগের পর যুগ। কিন্তু এবং ইসলামী আন্দোলনের রেজাউল করিম, ফয়জুল করিম কিছুদিন আগেও বলেছেন যে তারা জামাতের ব্যাপারে আগে যতগুলো বক্তব্য দিয়েছে, কোনো বক্তব্য থেকে তাদের পজিশন এখন পর্যন্ত তারা সরায় নাই। তার মানে তাদের পজিশন কিন্তু ঠিক আছে, আমাদের যে বিরোধীদের জায়গাগুলো সেগুলো ঠিক আছে। তারপর হচ্ছে কর্নেল অলি আহমেদের যে দল, সেটা একসময় বিএনপি থেকে বের হয়ে গেছে, বিএনপি জামাতের সাথে জোট করছে বিদায়। তার মানে এইরকম
ত্রিপাক্ষিক বা বহুপাক্ষিক মতামত, যাদের সাথে জামাতের এবং ইসলামী দলগুলোর আদর্শিক স্পষ্ট বিরোধিতা আছে, তারপরও তারা এরকম একটা পরিস্থিতি এখানে একত্রিত হয়েছে। আমি যদি একবার খোলামেলা বলি যে বাংলাদেশের আগামীর রাজনীতিতে মানে স্বার্থটা কি আসলে, সামরিক স্বার্থটা হচ্ছে, একটা হলো যে জুলাইয়ের সংস্কারের প্রশ্নে, গণভোটের প্রশ্নে একটা বৃহত্তর ঐক্য গড়া। দ্বিতীয় একটা জায়গা হচ্ছে যে বাংলাদেশের আগামীর রাজনীতিতে এখনই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সরকারি সংস্থা, তারপরে হচ্ছে মিডিয়া, তারপরে হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন, এস্টাবলিশমেন্টগুলো গুলশানের অফিস, একটা নির্দিষ্ট অফিসে এখন থেকেই তারা প্রধানমন্ত্রী মেনে চলা শুরু করছে। সো এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের আগামীর রাজনীতির একটা ব্যালেন্সও দরকার। আপনার কি মনে হয় যে বিএনপি অনেক শক্তিশালী বলে আপনারা সবাই মোটামুটি বাংলাদেশ আগামীতে শক্তিশালী হওয়ার চেষ্টা একটা সিস্টেম তৈরি না হয় যে আসলে কোনো ধরনের কোনো নির্বাচন, ভোট কিংবা কোনো ধরনের কোনো বিরোধী দলের মতামত, কোনো কিছুরই যেন কোনো এক্সিস্টেন্স না থাকে, এরকম মানে আপনারা সবাই মিলে শক্তিশালী হতে চেয়েছেন, আর একটা হাসিনা যেন তৈরি না হয়, এই চেষ্টাটা আসলে করতে হবে। ধন্যবাদ শান্ত ভাই। আমরা আব্দুল নূর তুষারকে পেয়েছি, দীর্ঘ যানজটের পরে তিনি আসতে পেরেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? ভালো। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আসলে নির্বাচনকে সামনে রেখে জোট নিয়ে কথা বলছিলাম, এবং আদর্শিকভাবে এক না হয়েও কোট আনকোট যে জোট করা হয়েছে, নির্বাচনী সমঝোতা যেটাকে বলা হচ্ছে, সেইটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যতে, ধরেন আদর্শিকভাবে এক না, কিন্তু তারা জোট করেছে এবং সেই জোট আসলে জিতেছে, সেটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য কেমন হবে? আবার যেটা বলা হচ্ছিল যে একটা পক্ষকে এখনই যেটা বলছিলেন শান্ত, যে গুলশানে গিয়ে মানে মানা হচ্ছে নেতা, সেখান থেকে ওরা শক্তিশালী হওয়ার জন্য একটা জোট করেছেন, এই বিষয়টাকে আপনি কেমন করে দেখছেন? তর্ক তো তর্কের মতো করা যায়। আপনি দেখবেন যে পৃথিবীর সবচেয়ে কঠিন তর্ক যদি হয়, সেখানে একটা পক্ষ বিপক্ষ থাকে। কিন্তু আমি সাধারণ ভোটার হিসেবে যেটা বলতে চাই, যে যখন জোট তৈরি হয় তখন জোটের ইশতেহার থাকা উচিত। দলগুলির আলাদা আলাদা ইশতেহার, কিন্তু তারা জোটভুক্ত হয়েছেন। সরকার গঠন করলে কোন ইশতেহারটা মেনে চলবেন তারা? এখন অনেকেই বলবেন যে আমরা জুলাই সনদ মেনে চলবো। এনসিপি কি জুলাই সনদ স্বাক্ষর করেছে? আমি শান্তকে একটু জানি। আচ্ছা, আমি কি মাঝখানে বলবো না? হ্যাঁ, বলেন, আপনি স্বাক্ষর করেছেন? হ্যাঁ, পরবর্তীতে জুলাই সনদের বিষয়ে একটা ঐক্যমতে আসছে যে গণভোটে যাওয়ার বিষয়টা আর কি। গণভোটে যাওয়ার বিষয় এসেছে, কিন্তু আপনারা কি স্বাক্ষর করেছেন? সবাই যে স্বাক্ষর করেছিল? না, আমাদের তো যে বিষয়গুলো ক্লিয়ার ছিল না, ওইগুলো পরে ক্লিয়ার হওয়ার পরে গণভোটের বিষয়ে ঐক্যমত হয়েছে, মানে জুলাই সনদ এখন প্রসিড হবে আর কি। প্রসিড হবে, কিন্তু আপনারা কি স্বাক্ষর করেছেন? অন্যরা তো স্বাক্ষর করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সংসদ ভবনে একটা অনুষ্ঠান করলেন। আমার কাছে ইনফরমেশনটা একটু মিসিং আছে, সেটা হলো যে আমি যতটুকু জানি যে লাস্ট এই যে পরবর্তীতে যে প্রধান উপদেষ্টা সবগুলো দল নিয়ে যে বসছিল, ওখানে সম্ভবত স্বাক্ষর হয়েছে বা মৌখিকভাবে এটা হয়েছে, আমি এটা জানতে হবে আর কি। আমি একটু জেনে আসলে ওনারা নিশ্চিত না যে তারা সেটা স্বাক্ষর করেছেন অথবা করেন নাই। জুলাই সনদের ব্যাপারেও তার মানে পুরোপুরি ঐকমত্যে আসা যায় নাই। গণভোট হবে, গণভোট হলে জুলাই সনদ হ্যাঁ হবে অথবা না হবে, একটা কিছু হবে হোক। কিন্তু জুলাই সনদে নারীর অধিকার বিষয়ক কথা রয়েছে। কিন্তু এই জোটের মধ্যে একটি দল আছে যারা নারী উপস্থাপক থাকলে আসবে না, আপনি তাদেরকে এখানে আনতে পারবেন না। এবং তারা শুধু নারী উপস্থাপক না, নারী আলোচক থাকলেও যায় না। এখন এরকম একটা পরিস্থিতিতে আপনি বলছেন যে আমরা একটা ঐক্য তৈরি করতে চেয়েছি, ভোটের ঐক্য, জোটের ঐক্য, ভোটের ঐক্য, কিন্তু আদর্শের ঐক্য না। এখন তাই যদি হয়, তাহলে নারী সাংসদ থাকলে কি তারা সংসদে যাবেন? এই বিষয়টা কিন্তু এখনো ভোটার হিসেবে আমার কাছে ক্লিয়ার না। এরকম একটা জোটের মধ্যে একটু আগে যে যুক্তিটা এসেছে সেটা খুব চমৎকার, যে অলি আহমেদ অনেক সমালোচনা করেছেন জামাতে, কিন্তু কই, উনি তো গিয়েছেন। তারপরে চরমনায়ের যে পীর সাহেবের দল, তারাও প্রচুর সমালোচনা করেছেন, কিন্তু তারাও গিয়েছেন। প্রশ্ন হচ্ছে, এই সমালোচনা কি সরকারে গেলে, ধরেন তারা জিতলেন, সরকার তৈরি করলেন, এই সমালোচনা কি অব্যাহত থাকবে? থাকলে কি জোটের ঐক্য থাকবে? জোট যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই সমালোচনার মধ্য দিয়েই কি তারা একটা ঐক্যবদ্ধ সরকার তৈরি করতে পারবেন? এই জায়গাগুলিতে ভোটারদের প্রশ্নটা পরিষ্কার করতে হবে। আমি জোটের বিপক্ষে না, জোট তারা করতেই পারেন, কিন্তু আদর্শিক দ্বিমত কিংবা আদর্শিক পার্থক্য যদি এমন জায়গায় থাকে যেখানে বিষয়টা হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট, সেরকম জায়গাতে ভোটারদের আস্থা আনার জন্য এই বিষয়গুলি ভোটের আগে পরিষ্কার করতে হবে, ভোটের পরে না। এক, দ্বিতীয় হচ্ছে গুলশানের অফিসে গিয়ে কেউ নাকি তাদেরকে প্রধানমন্ত্রী মানছেন, থানায় ঢুকে কেউ কেউ তো আসামি নিয়ে যাচ্ছেন। তো কে প্রধানমন্ত্রী মানছে, কে থানায় ঢুকে লোক নিয়ে যাচ্ছে? আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো মা বাপ নাই, এবং যে কিনা শক্তি প্রদর্শন করতে পারছে সেই কিছু না কিছু সুবিধা নিতে পারছে। এই যে শক্তি প্রদর্শনের রাজনীতি, সেটা কি বন্ধ হয়েছে? হয় নাই। এখন যেহেতু শক্তি প্রদর্শনের রাজনীতি বন্ধ হয় নাই, সাধারণ মানুষের প্রবণতা হচ্ছে যে দিকে সে শক্তি বেশি মনে করবে সেই দিকে সে ঝুঁকতে শুরু করবে। এটা কিন্তু একটা সাধারণ ভোটারের প্রবণতা, এটা কিন্তু সারা পৃথিবীতে, এবং এটা বাংলাদেশ তো তার বাইরে না। ফলে গুলশানে কাউকে প্রধানমন্ত্রী মানা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে সেরকম মনে হয় না। উল্টাটা যেটা মনে হয়েছে,
গুলশানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য কিছু লোক এখন থেকেই বলতে শুরু করেছে যে গুলশান প্রধানমন্ত্রী হতে শুরু করেছে। এখন তৃতীয় একটা যুক্তি আছে যে আর কেউ যাতে ভবিষ্যতে শেখ হাসিনা হতে না পারে, সেই জন্য আমরা একটা জোট তৈরি করেছি। তার মানে কি উল্টো দিককে তারা ভাবছেন যে তারা শেখ হাসিনা হয়ে যাবেন? জুলাই আন্দোলনের অন্যতম একটি বৃহৎ পক্ষ কিন্তু বিএনপির জোটের দিকেও আছে। তার মানে জুলাই আন্দোলনের দুটি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করছে, যেটা খুবই চমৎকার। এটা তো করতেই পারে, কারণ প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জন্যই তো জুলাই আন্দোলন হয়েছে, যে একই মত পথের মানুষেরাও তাদের নির্বাচনের জন্য হোক কিংবা অন্য যে কোনো কারণে হোক তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। ফলে যদি উল্টো দিকেও জুলাই আন্দোলনের পক্ষের মানুষ থাকে আর এই দিকেও জুলাই আন্দোলনের পক্ষের মানুষ থাকে, তাহলে এক পক্ষ যদি বলে যে আরেক পক্ষ শেখ হাসিনা হয়ে উঠতে পারে, সেই জন্য আমরা এই পাশে দাঁড়িয়েছি, এটা কি আসলে সঠিক যুক্তি হবে? এটা আসলে সঠিক যুক্তি হবে না। এইবার চতুর্থ কথাটা বলি, সেটা হচ্ছে ধরেন সামনে ভোট হলো, ভোট হওয়ার পরে এখানে এমন একটা দল আছে যেই দল বলেছে যে আপনি 5 ঘন্টা কাজ করবেন আর 3 ঘন্টা বাসায় থাকবেন, চ্যানেলে আপনাকে 8 ঘন্টার বেতন দিবে আর আপনি 5 ঘন্টা বাসায় থাকবেন, 5 ঘন্টা বাসায় অফিসে থাকবেন, 3 ঘন্টা বাসায় থাকবেন। আর যদি আপনার হবু স্বামী আপনাকে মনে করেন যে তিনি রাজা, তাহলে আপনাকে রানী করে নিয়ে আসবেন। এটার সঙ্গে কি এনসিপি একমত? এই রাজারানী থিওরি, এই যে 5 ঘন্টা 3 ঘন্টার থিওরি, এটার সঙ্গে কি আপনারা একমত? একমত না। এখন বলেন তো দেখি, সরকার যদি তৈরি হয় তাহলে বৃহৎ দল কোনটা? জামাতে ইসলাম। জামাতে ইসলামের মতামতই সেখানে প্রাধান্য পাবে। ওনারা কি তারপরে এই জোটভুক্ত যে দল রয়েছে তাদের বিরোধিতা করতে শুরু করবে? অনেকগুলো প্রশ্ন আমি একটু শান্ত ভাই থেকে শুনে তারপরে আবার আপনার কাছে আমি ভোটার, আমি শুধু জানতে চাই, আমার কিন্তু কোনো জি সমালোচনা না। জানতে চেয়েছেন আব্দুল তুষার। আমি একটা করে একটু রেসপন্স করছি। ভাইয়ের যুক্তিগুলো খুবই সুন্দর। প্রথম কথা হচ্ছে যে সাধারণ মানুষ যেদিকে ঝোঁক দেখে, ক্ষমতা বেশি দেখে সেদিকে যায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যাটা তখন হয় যখন পেশাদারিত্বের জায়গা থেকে যায়। আমি কিন্তু ওটা নিয়ে কথা বলেছি। সাধারণ মানুষ তো 300 আসনেও একটা দলকে মনে করতে পারে যারা ভালো, এবং সে ঝাঁপায় পড়বে, এবং ভোটে তো সেটাই প্রতিফলন ঘটবে যাদেরকে ঝোঁক মনে করে এবং পছন্দের মনে করে। কিন্তু যখন সরকারি অফিসাররা যায়, সরকারি কর্মচারীরা যায়, সরকারি কর্মকর্তারা যায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা যখন বিভিন্ন কার্যালয়ে গিয়ে মিটিং করেন, এটা হচ্ছে তখন সাধারণ মানুষের মতামতটাকে উপেক্ষা করে রাষ্ট্রীয় মানে জনগণ রায় দেওয়ার আগেই প্রশাসনিক রায়টার একটা পরিস্থিতি তৈরি হয়। দ্বিতীয় যে জায়গাটা বলছেন যে সেটা হলো যে এই জোটভুক্ত থাকার যে আলাপটা, সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের যতগুলো নির্বাচন দেখবেন, প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু জোটভিত্তিক মানে হচ্ছে ইলেকশন বা কম্পিটিশন হয়েছে, এবং সেই জায়গাগুলোতে বিভিন্ন দল মতের যে আদর্শগুলো, সেই আদর্শগুলো কিন্তু কখনোই আসলে বিলীন হয়ে যায় না। যেমন 2 যুগের বেশি জোট বিএনপি জামাতের ছিল, এতে কিন্তু বিএনপি জামাতের মধ্যে বিলীন হয় না, জামাতও বিএনপির মধ্যে বিলীন হয় না, তাদের আলাদা রাজনীতি ছিল। তৃতীয় জায়গা হচ্ছে যে জাতীয় সরকারের যে কনসেপ্টটা, যেটা বিএনপি থেকে বারবার আসছে বলা হচ্ছে, সেই জাতীয় সরকারের কনসেপ্টটাই কিন্তু এরকম যে আসলে একটা গভর্নমেন্টে যারাই সংখ্যাগরিষ্ঠ হোক না কেন, আরও বেশি সংখ্যক মতকে দলকে একত্রে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করার জায়গা, সেখানেও কিন্তু বেশিরভাগ মানুষগুলো থাকবে। তৃতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা আসলে তারেক রহমান কিংবা বিএনপিকে আমরা শেখ হাসিনা মনে করছি কিনা, পটেনশিয়াল শেখ হাসিনা মনে করছি কিনা। আমি পরিষ্কারভাবে বলছি যে না, আমরা বিএনপি বা তারেক রহমানকে শেখ হাসিনা মনে করছি না। আমরা মনে করছি যে এই শেখ হাসিনা আসলে একক ব্যক্তি হিসাবে না যতটা বাংলাদেশের কালপ্রিট বা ক্ষতিকারক ছিল, তার থেকে ইনস্টিটিউশন হিসাবে, সিস্টেম হিসাবে শেখ হাসিনা আরও বেশি ক্ষতিকারক বা কালপ্রিট ছিল। সেই জায়গা থেকে আমাদের পজিশনটা কি দেখেন, আমরা জুলাই সনদে এবং হচ্ছে আমাদের ঐকমত্য কমিশনে আমরা দীর্ঘদিন ফাইট করছি যে একজন ব্যক্তি যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হইতে পারে, একজন ব্যক্তি তিনি যেন দলীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধান একজন ব্যক্তি না হইতে পারে, সাংবিধানিক দুদক, পিএসসি এবং এই ধরনের নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো এটা যেন সরাসরি একজন প্রধানমন্ত্রীর অধীনে না থাকে। এটা হচ্ছে একজন শেখ হাসিনা হয়ে ওঠার সিম্বল। শেখ হাসিনা কেন, এখানে যদি আপনি যে কাউকে হচ্ছে এইরকম সিস্টেমের মধ্যে রাখেন, তাহলে তো তিনি রাষ্ট্রটা গণতান্ত্রিক উপায়ে জবাবদিহিতামূলক ফাংশন করতে পারবে না। এখন আমার পজিশনটাকে, আমার পজিশন হচ্ছে যে যেই পার্টিগুলো, যেই গোষ্ঠীগুলো যারা মনে করে যে হ্যাঁ আমরা অ্যাগ্রিড, যিনি দলীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধানের এক চেয়ারে থাকার বিষয়ে অ্যাগ্রিড না, যিনি অ্যাগ্রিড যে আসলে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, যিনি অ্যাগ্রিড যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে কমপ্লিটলি স্বাধীন করবে, এই প্রস্তাবনাগুলো যারা অ্যাগ্রিড না, তাদের মধ্যে পটেনশিয়ালিটি শেখ হাসিনা হয়ে ওঠার। পটেনশিয়ালিটি না থাকলেও যখন ওই স্ট্রাকচারে যেই আসবে, সে আসলে শেখ হাসিনা হয়ে উঠবে কিংবা সে আস্তে আস্তে ওই দিকে যাবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এইটা বিএনপি আমাদের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা কিংবা আমরা বিএনপির গণঅভ্যুত্থানের সহযোদ্ধা, সেটা আপনি যেভাবে বলেন না কেন, এখানে কারো কন্ট্রিবিউশন আমি জাজ করার কেউ না, এটা অলরেডি হ্যাপেন, এটা ঘটে গেছে যে যা কন্ট্রিবিউশন রাখছে। সমস্যাটা হচ্ছে একজন জুলুম বা একজন নির্যাতিত হওয়ার পরে তিনি আসলে মজলুম থাকার পরে সে জালিম হয়ে ওঠার রাইট রাখে না।
এইটা আসলে আমাদের আটকাইতে হবে যে এখন বিএনপি 17 বছর নির্যাতিত হয়েছে, এই জন্য বিএনপিকে আরো 17 বছর ক্ষমতায় থাকতে হবে, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে এই জন্য আমাদের বিএনপি সহ প্রত্যেকটা দল মিলে গণতন্ত্রের জন্য সুষ্ঠু চর্চা করতে হবে। দেখেন মানে সমস্যাটা আমি জাস্ট একটা বাক্য শেষ করছি, সেটা হচ্ছে সমস্যাটা হচ্ছে যে জনগণ অনেক কিছু করুক, কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনের আরপিওতে পরিষ্কার লেখা আছে সম্ভাব্য প্রার্থী তফসিলের পরে তিনি কোনো ধরনের কোনো সম্বর্ধনা নিতে পারবেন না। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বড় সম্বর্ধনা হয়েছে 300 ফিটে, এটা রাষ্ট্র এন্টারটেইন করছে, মানুষ সম্বর্ধনা দিতে পারে, বিএনপি সে নিজে আইন ভঙ্গ করতে পারে। রাষ্ট্র যখন এই আইন ভঙ্গ করে এবং প্রত্যেকটা আসনে দেখবেন যে বিএনপি প্রার্থী স্কুলে কলেজে গিয়ে হচ্ছে প্রধান অতিথি হচ্ছেন, রাষ্ট্র এটাকে এন্টারটেইন করছেন। আমাদের কথা হচ্ছে যে মানুষ সমর্থন আমাকে করতে পারে, আপনাকে করতে পারে, রাষ্ট্র যখন এন্টারটেইন করে এটা প্রবলেম। আপনি কি অভিযোগ করছেন যে প্রশাসনিকভাবে একদিকে ঝুঁকে যাওয়া হচ্ছে? 100% এটা ঝুঁকছে, এটা এভিডেন্স সহ আব্দুল নূর স্যার, আপনি আমি কি মনে শেষের করছেন? যুক্তিটার উত্তর দেই। দেখেন, যুক্তি কিন্তু এক অদ্ভুত জিনিস, এবং আইন যখন তৈরি হয় তখন আইনের মধ্যেই অনেক জায়গা থাকে যেটা মেনেও এই কাজটা করা যায়। সম্বর্ধনা উনি যেদিন নিয়েছেন সেদিন ওনার ভোটার আইডি কার্ড নাই, ওনার এনআইডি কার্ড নাই, উনি তখনও ভোটার না। যে ভোটার না সে সম্ভাব্য প্রার্থীও না। যেদিন তার এনআইডি হয়েছে সেদিন সে সম্ভাব্য প্রার্থী, তার আগে পর্যন্ত সে সম্ভাব্য প্রার্থী না। অতএব উনি যেদিন সম্বর্ধনা নিয়েছেন লিগালি উনি ফ্রি এটা নেওয়ার জন্য, কারণ তখনও পর্যন্ত উনি সম্ভাব্য প্রার্থীর যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করেন নাই। এনআইডি না থাকলে আপনি সম্ভাব্য প্রার্থী হইতে পারবেন না। অতএব এই যে সুন্দর সুন্দর যুক্তি তৈরি করে না, আমি ওরকম একটা যুক্তি দিলাম, দেখেন লিগালি ইট ইজ রাইট, কিন্তু উনি স্পিরিচুয়ালি কথাটা বলছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্পিরিচুয়ালি এনসিপির স্পিরিটের সাথে জামাত ইসলামের স্পিরিট মিলে? এটা তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে। জামাত ইসলাম একটা ইসলামিয়া পার্কে 1947 সালের যে ব্রিটিশ নির্ধারিত সীমানা রেখা তৈরি হওয়ার আগে তৈরি হওয়া একটা দল। এই বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রাগৈতিহাসিক দল হচ্ছে জামাত ইসলাম। নতুন বন্দোবস্ত আর প্রাগৈতিহাসিক দলের সাথে ঐক্য, এটা মিলে? জামাত ইসলামের যে রিয়েল ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টো কি আজকের আধুনিক জগতের সাথে সাযুজ্যপূর্ণ? এনসিপি হচ্ছে আজ, উনি মাথা নেড়েছেন যে না 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 সাযুজ্যপূর্ণ না, তাহলে উনি এক হয়েছেন। তাহলে এই যে পুরনো বন্দোবস্তের পুরনো দল, একটি প্রাগৈতিহাসিক দলের সেই প্রাগৈতিহাসিক বন্দোবস্ত যেটা ওই সময়ে তৈরি করা একটা এক্সপ্লানেশনের উপরে ইন্টারপ্রিটেশনের উপরে দাঁড়ানো একটা দল, সেই দলের সঙ্গে তারা সবাই যুক্ত হয়েছেন। কোন যুক্তিতে? যে উল্টো দিকে নাকি শেখ হাসিনা তৈরি হওয়ার সম্ভাবনা একটা আছে, কারণ বৃহৎ দল 17 বছর ক্ষমতা থেকে যেতে পারে, থেকে গেলে কি হবে? ভোটে জিতলে থাকবে, ভোটে না জিতলে থাকবে না। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে। ধরেন এই জোটটা জিতলো, এই জামাত ইসলামের যে জোটটা, এই 11 দলের জোট, এখন তারা জিতলে পরে অন্তত 11 দলের থেকে অন্তত একজনকে সভাপতি পদত্যাগ করতে হবে। এখন জামাতে ইসলামের যিনি প্রধান তিনি বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ ভোট যে দল পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে। স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি এই জোট জিতলে জামাতে ইসলামী সংখ্যাগরিষ্ঠ ভোটটা পাবে, তাহলে সেখান থেকে প্রধানমন্ত্রী হবে উনি বলেছেন। তাহলে সব দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী যদি একই ব্যক্তি হতে না পারে, তাহলে শফিক সাহেবকে পদত্যাগ করতে হবে, হয় দলের পদ থেকে, নাহলে প্রধানমন্ত্রী উনি হইতে পারবেন না। আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন? এগুলোতে কোনোটাতেই সমস্যা নাই, কিন্তু দলের প্রধান আর সরকার প্রধান একই ব্যক্তি হইতে পারবেন না, এটার সঙ্গে কিন্তু ফ্যাসিবাদী হওয়ার কোনো সম্পর্ক নাই। ফ্যাসিবাদী হইতে চাইলে দল যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে সে ফ্যাসিবাদী হয়ে যেতে পারে, অথবা দল নিজে ফ্যাসিবাদী হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী খুব দারুণ একটা লোক, মনে করেন প্রধানমন্ত্রী এই যে ভেনেজুয়েলার মাচাদো শান্তি পুরস্কার পেয়েছে। মাচাদো সাহেব যতই চান না কেন শান্তি আনবেন, দল যদি শান্তি না চায় উনি কোথা থেকে? উনি তো দলের অধীনে। প্রধানমন্ত্রী পারবেন ফ্যাসিস্ট না হয়ে? যদি দল ফ্যাসিস্ট হয়ে যায়, আবার প্রধানমন্ত্রী যদি ফ্যাসিস্ট হয়ে যায়, দল পারবে তাকে অবজ্ঞা করতে? ফ্যাসিজম একটা কালচার, যে কালচারটা কারো মধ্যে তৈরি হয় অথবা কোনো দলের মধ্যে তৈরি হয়। ফ্যাসিজম একটা নীতি, একটা রীতি, যে রীতিটা হচ্ছে আমরা যে নীতি চাই গণতন্ত্রের নীতি তার বিরোধী। ফলে যতক্ষণ পর্যন্ত আপনার আচরণের মধ্যে ফ্যাসিজম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যতই প্রধানমন্ত্রী একটা লোক হোক আর দলের প্রধান আর একটা লোক হোক, ফ্যাসিজম বন্ধ হবে না, ফ্যাসিজম চলে আসবে। ফ্যাসিজম যদি সত্যিকার অর্থে দূর করতে হয় তাহলে গণতান্ত্রিক নির্বাচন হতে হবে, বারবার নির্বাচন হতে হবে, এবং প্রত্যেক নির্বাচনে সঠিকভাবে ভোট গুনতে হবে এবং যে জিতবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এখন আপনি কি মনে করেন থানা ঘেরাও করে আসামি নিয়ে যাওয়া ফ্যাসিজম না? এই প্রশ্ন করলে কিন্তু বলবে না আমাদের অধিকার আছে, এইভাবে করা হচ্ছে সেইভাবে করা হচ্ছে। আইন মেনে চলাই হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। যদি দেশের আইনের মতো চলে। আপনি কি হবিগঞ্জের ঘটনা? না, হবিগঞ্জ না, বাংলাদেশ বহু হয়েছে এরকম, চট্টগ্রামে হয়েছে, এই জায়গায় হয়েছে, সেই জায়গায় হয়েছে। আপনাকে আইন যদি আপনাকে ভুলভাবেও গ্রেপ্তার করে, তারপর আপনাকে আইনি পদ্ধতি সেটার সঙ্গে লড়তে হবে। এটা হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে আইনের শাসন। আর যখন কেউ গায়ের জোরে কিংবা যে কোনো জোরে, যেমন আওয়ামী লীগ করেছে না, মুক্তিযুদ্ধের জোর দেখাতো সব জায়গাতে, বলতো না আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরাই দেশের মালিক, তো সেটা কি ঠিক ছিল? তাহলে যুদ্ধ যেই করুক, দেশের মালিক সে না, দেশের মালিক জনগণ।
এবং দেশের মালিক জনগণ মানে জনগণের যে আইন আছে, যে আইন দিয়ে রাষ্ট্র চলবে, যে আইন দিয়ে সরকার পরিচালিত হবে, সেই আইন মেনে চলতে হবে। আইন যদি ভুল করে কোর্টে গিয়ে ওই ভুলের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি রাস্তায় প্রতিবাদ করতে পারেন, কিন্তু আপনি থানার থেকে আসামি নিতে পারেন না। আপনি মুচলেকা দিয়ে আপনি আসামি ছাড়িয়ে নিয়ে যেতে পারেন না। হাদিজার হাতে হত্যাকৃত হয়েছে, সে তো অস্ত্র আইনে ভর্তি হয়েছিল, মানে জেলখানায় ঢুকেছিল অস্ত্র আইনে, তাই না? তাই সে বের হয়ে এসেছে, বের হয়ে এসে সে তারপরে কি কাণ্ডটা ঘটিয়েছে। তার মানে আপনি দেখেন, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ দ্য রুল অফ ল, দেন ল মাস্ট অলসো অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ল। আইনকেও আইন মেনে চলতে হয়, আইনের লোকদেরকেও আইন মেনে চলতে হবে। যে বিচারক জামিন দিয়েছিলেন তাকেও চিন্তা করতে হবে যে আমি কেন জামিন দিয়েছিলাম, বা জামিন দেওয়াটা কি ঠিক হয়েছিল নাকি ভুল হয়েছিল। ওকে, অতএব আইনের শাসন চাইলে পরে, আইন মানলে পরেই কেবলমাত্র আপনি ফ্যাসিজমকে আটকাতে পারবেন। কিন্তু কেউ যদি বলে আমার অধিকার আছে, আমার সেই স্পিরিচুয়াল রাইট আছে, তাহলে ওই একই প্রশ্ন, এইখানে স্পিরিচুয়াল রাইট থাকলে ওইখানে কেন আপনি স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছেন? আপনার স্পিরিটের মধ্যে তো এই জিনিস নাই যে নারী 5 ঘন্টা কাজ করবে আর 3 ঘন্টা বিশ্রাম করবে। আপনার স্পিরিট তো এটা নাই মেয়েরা রানী হবে। আপনার স্পিরিট তো এইটা নাই যে বলা যাবে যে ড্রেস কোড চালু করা হবে। ওকে। এটা তো আপনি বলতে পারবেন না। এবং শুধু নারীর বিষয়ে প্রশ্ন না, এখানে আরো প্রশ্ন আছে। আপনি বলেছেন কোটা না মেধা। আমি অন্তত 1000 পদবি আমি দেখাতে পারবো শুধু স্বাস্থ্য বিভাগে, যেখানে মেধার বিবেচনায় না নিয়ে দলীয়ভাবে পদোন্নতি হয়েছে গত 15 মাসে। এই জিনিস অব্যাহত থাকবে? এটা কি ফ্যাসিজম দূর করা, নাকি পুরনো ফ্যাসিজমের আচরণ করা, পুরনো ফ্যাসিজমের পদ্ধতিতে চলা? আমি এটাও দেখাতে পারবো, ফ্যাসিজমের সময় যারা কন্ট্রাক্টারি করেছে সেই একই লোক আগে যাদেরকে ঘুষ দিয়েছিল পরে অন্যদেরকে দিয়ে এই কাজগুলি করেছে। তার মানে কি, অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট চেঞ্জ ইউর বিহেভিয়ার, ইফ দেয়ার ইজ নো বিহেভিয়ারাল চেঞ্জ, নো চেঞ্জ কাউন্ট, বিকজ চেঞ্জ কামস ফ্রম উইদিন। আপনার মন বদলাতে হবে, তারপরে আপনাকে বদলাতে জুলাইতে হবে। যারা পরিবর্তনের কথা বলেছিল তারা আসলে পরিবর্তন প্র্যাকটিস করতে পারে না, পরিবর্তন প্র্যাকটিস করেছে হয়তো, কিন্তু সেই পরিবর্তনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মধ্যে একটা বড় ধাক্কা লেগেছে যখন আমরা দেখেছি যে তাদের সঙ্গে প্রায় 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে আছে এমন দলের সঙ্গে তারা ঐক্য করেছেন শুধুমাত্র নির্বাচনের প্রয়োজনে। নির্বাচন কি খুব গুরুত্বপূর্ণ? মুজাহিদুল ইসলাম সেলিম জীবনে ক্ষমতায় যান নাই, বাংলাদেশে ওনাকে কম রেসপেক্ট করে কেউ। নজরুল ইসলাম খান বিএনপির, উনি মন্ত্রী হন নাই, ওনাকে কেউ কম রেসপেক্ট করে? আমাদের খাপড়া ওয়ার্ডের দিনগুলি লিখেছেন কমরেড আব্দুল হক, জীবন দিয়ে দিয়েছেন রাজনীতির জন্য, কম রেসপেক্ট করে? খালিকুজ্জামান বাসদের, উনি যে রাজনীতি করেছেন কেউ তাকে কম রেসপেক্ট করে? ক্ষমতায় আজকেই যেতে হবে, ক্ষমতায় কালকেই মন্ত্রী হতে হবে? এই প্রশ্নটা জিজ্ঞেস করি ওনাদেরকে যে ফয়সাল মাহমুদ শান্ত বলেন ক্ষমতায় আজকেই যেতে হবে কিনা। এটার আগে একটা জিনিস ভুলে যাবো, যে তুষার ভাই অনেকগুলো কথা বলছে, কাগজ কলম নাই, দুই একটা নোট নিলে ভালো হতো। সেটা হচ্ছে যে ভাইয়ের দেখেন আর্গুমেন্টগুলো খুব ইন্টারেস্টিং, যে দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান এক ব্যক্তি না হইলে কি ফ্যাসিবাদ আটকানো যাবে? আবার 5 বছর 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকলে কি ফ্যাসিবাদ আটকানো যাবে? আবার যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকে, 10 বছরের টাইম বলি নাই, আমি শুধুমাত্র দলীয় প্রধান আপনি বলছেন প্রথমটা, আমি বলছি যে এরকম প্রত্যেকটা আর্গুমেন্ট যদি আপনি নিয়ে আসেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন থাকে তাহলে কি ফ্যাসিবাদ, আমি বলতেছি আর কি, ভাই একটা বলছেন যে তাহলে কি আটকানো যাবে, এরকম যদি আপনি প্রত্যেকটা আর্গুমেন্টকে, বাকিগুলোতে আমি একমত, সিঙ্গেল আউট করেন, একমত না। আমি বলছি যে প্রত্যেকটা আর্গুমেন্ট যদি আমি সিঙ্গেল আউট করি, আমি কিন্তু এটা প্রমাণ করে, আমি একটু বলি দর্শক, আমরা অনলাইনে সকল মাধ্যমে আছি, টেলিভিশনের পর্দা থেকে আমি যদি প্রত্যেকটা আর্গুমেন্ট সিঙ্গেল আউট করি, আমি এখানে দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো যে কোনো আর্গুমেন্ট দিয়ে আপনি দেখাইতে পারবেন না যেটা দিয়ে ফ্যাসিবাদ আটকানো যাবে, পারবেন না এটা। কারণ এটা সম্ভব না যে আপনি কোনো একটা সিঙ্গেল আর্গুমেন্ট, মনে করেন দলীয় প্রধান রাষ্ট্রীয় প্রধান আলাদা হওয়া, বা কোনো একটা সিঙ্গেল যতগুলো সংস্কার প্রস্তাবনা আছে 150-200, আপনি প্রত্যেকটাকে আলাদা করেন, এটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না যেটা দিয়ে ফ্যাসিবাদ আটকানো যাবে, এবং আসলেই যাবে না। তার মানে কি বিষয়টা কি আমাদের এইগুলো দরকার না? আমি কিন্তু একটা সিঙ্গেল আর্গুমেন্ট দিয়েছি যে আপনি যদি বদলান এবং আপনি যদি আমার প্রধানমন্ত্রী হন তাহলে ফ্যাসিবাদ আটকানো যাবে। আমি ভাই আসতেছি, বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে এরকম সিঙ্গেল আউট করলে কোনো আর্গুমেন্ট দিয়ে আপনি পারবেন না। আমি তো ভাইয়ের সাথে আরো অ্যাড করছি, ভাই একটা বলছে, আমি আরো 4টা উদাহরণ দিয়ে দেখাইলাম, এই 4টা দিয়ে আপনি আলাদা আলাদা ধরেন, এই 4টা দিয়ে কোনোটা দিয়ে আপনি ফ্যাসিবাদ আটকাইতে পারবেন না। কিন্তু আমাদের আসলে এই জন্য কি আমাদের, তার মানে পৃথিবীর এমন কোনো আইন আপনি যদি সিঙ্গেল আউট করেন, বাংলাদেশের যেই সংবিধানে বলেন, আইনে বলেন, যতগুলো পৃথিবীর আইন আছে প্রত্যেকটা আইন আপনি সিঙ্গেল করেন করে বলবেন এটা দিয়ে কি আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে? উত্তর হচ্ছে না, ওই একটা দিয়ে যাবে না। কিন্তু আমরা কি চাই? আমাদের হচ্ছে একটা কালেকটিভ আইন দরকার যেটা দিয়ে আমরা কিছু দূর আগাইতে পারবো। আমাদের এই ফ্যাসিবাদী প্রবণতা যদি, এই আমি যে 4টা-5টা প্রস্তাবনা বললাম, সেই প্রস্তাবনাগুলো যদি এমন হয় যে একজন ব্যক্তি দলীয় প্রধান এবং হচ্ছে রাষ্ট্রপ্রধান থাকার কারণে তিনি যতটা ক্ষমতাবান হইতে পারবেন, যতটা ক্ষমতা চর্চা করতে পারবেন, আমার যদি 2টা চেয়ার আলাদা থাকে তাহলে আমি সেখান থেকে 10% ক্ষমতা আমি কমাইতে পারবো। এটা যদি হয় তাহলে কি হবে, আমার একটা বার আমি সেট করতে পারলাম,
আমার যদি প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয় তাহলে আমি আরেকটা বার আমি সেট করতে পারলাম। আমার যদি এই 5-10 বছর বেশি না থাকে তাহলে ওখানে আরেকজন নতুন কম্পিটিশন তৈরি হবে দলের মধ্যে, যে নেক্সট প্রাইম মিনিস্টার কে হবে, নেক্সট দলীয় প্রধান কে হবে। এরকম করে করে আমি যত বেশি আমি এখানে বার দিতে পারবো তত বেশি আমার সম্ভাবনা কমে ফ্যাসিবাদ আটকানোর। সো এই জন্য এরকম ভাবে দেখার কোনো কারণ নাই যে আমি যদি সিঙ্গেল আউট করে বলি যে এইটা না হইলে এটা হবে কিনা, এরকম কোনো সুযোগ নাই। তার মানে আর্গুমেন্টটা খুব সুন্দর, কিন্তু আর্গুমেন্টটার রেজাল্টটা কি? তার মানে এটার বিপরীতে দলীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধান একজন ব্যক্তি হইলে কি ভালো, এটা কিন্তু বলছে না। এটা একটা পোস্টমডার্নের আইডিয়াটা সুন্দর যে আপনি সমালোচনা করে ছেড়ে দিলে, যেহেতু আপনি কোনো পজিশন নিচ্ছেন না, তুষার ভাই সুবিধা কোন জায়গায়, সে যেহেতু পজিশন নিচ্ছে না তো সে আমাকে সমালোচনা করে ছাড়লেই হচ্ছে। আর আমার জায়গাটা কোন জায়গায়? আমাকে আপনাকে সমালোচনা করি না, আমি আমি ফ্যাসিবাদের সমালোচনা আমি করে এটাই বলছি বলেছি যে ফ্যাসিবাদ আটকাতে গেলে না, আমার আর্গুমেন্টটা তো ছিল যে যে ব্যক্তিকে আপনি ওখানে পাঠাচ্ছেন ব্যক্তিটার বদল হতে হবে। এক্স্যাক্টলি, কিন্তু ব্যক্তিটার বদল তো আমি এটা আগে থেকে নির্ধারণ করতে পারবো না। আমি আপনাকে পাঠাইলাম বদল ব্যক্তি মনে করে, আপনি গিয়ে ওখানে হয়ে গেলেন। দলের মানুষ দলের নেতাকে চিনে তো, দলের নেতা তো বিষয় না, দল তো আপনি তো বলছেন দল মানুষ মানেই তো পরিবর্তন হতে পারে। একজন তো ওখানে গিয়ে দলের মধ্যে থেকে গিয়েও ফ্যাসিবাদী হইতে পারে। এজন্য তার হাত যদি আরো বেশি আইন দিয়ে বাধা থাকে তাহলে সে কম মারমুখী হতে পারবে। সিম্পল বিষয় এটা, আসলে মানে এটা নিয়ে তো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। লাস্ট প্রশ্ন যেটা ছিল যে নির্বাচনে কি এখনই জিততে হবে, নির্বাচনে এখনই জিততে হবে কিনা, বিষয়টা আমি আপনাকে আগেও বলছি যে আমরা বড় একটা ধাক্কা খেয়েছি। আমাদেরকে এজন্য আপনারা দুর্বল মনে করতে পারেন, আমাদেরকে আপনারা এই নির্বাচনে আপনারা ক্ষমতামুখী মনে করতে নানা প্রশ্ন করতে পারেন। কারণ যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের অনেক সমালোচনা আপনাদের থেকে নিতে হবে। এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ভুল হইতে পারে জামাতের সাথে জোট করা, এবং সেই ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি। আবার এটা একটা সঠিক সিদ্ধান্ত হতে পারে। তো এটা নিয়ে আমার এখানে কোনো আর্গুমেন্ট নাই। তুষার ভাইরা এবং আপনারা যারাই সমালোচনা করেন, আমি এটা খুবই সাদরে গ্রহণ করি, কারণ এই সমালোচনার মধ্য দিয়ে আমার আগামী রাজনৈতিক পথ উন্মোচন হতে পারে। আমি যে জায়গায় মূল কথাটা বলতেছি সেটা হচ্ছে যে আমি একেবারেই খোলামেলাভাবে মিডিয়ার সামনে আমি কনফারেন্স করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের জীবনে সবচেয়ে বড় একটা ধাক্কা আসছে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে। আমরা যখন দেখেছি যে একটা রাষ্ট্রীয় সেটআপটা নানা যুক্তি দিয়ে এখানে আসতে পারে যে আসলে কে কোন দলের জায়গায় গেছে, কে কি করতেছে, কোথায় গুলশানে গিয়ে সেজদা দিচ্ছে না, কেউ মগবাজারে গিয়ে সেজা দিচ্ছে, নানা আর্গুমেন্ট থাকতে পারে। কিন্তু আমরা যখন দেখছি যে একজন ব্যক্তি সে থানায় জিডি করছে, সে প্রকাশ্যে একাধিকবার মিডিয়াতে বলছে যে আমার লাইফ থ্রেট আছে, এবং তিনি প্রকাশ্যে এনসিপি, জামাত, বিএনপি সব দলের সমালোচনা করে সে একটা নিজস্ব স্বতন্ত্র অবস্থা তৈরি করছে, সেই ব্যক্তিটাকে প্রকাশ্যে মেরে ফেলার পরে বাংলাদেশের প্রশাসনের মধ্যে এবং বাংলাদেশের ডিপ স্টেট বলে যদি কিছু থেকে থাকে এবং উপদেষ্টা পরিষদের মধ্যে নানা জায়গায় শুধুমাত্র বৃহৎ বৃহৎ রাজনৈতিক জায়গাগুলোতে নিজেদেরকে ইজারা দেওয়ার কারণে হোক, নানা কারণে হোক, এই জিনিসটাকে যেইভাবে ইগনোর করা হয়েছে এবং তার পরবর্তীতে যেইভাবে সেই বিষয়টাকে সিম্পলিফাই করার চেষ্টা করছে, জনগণ অনেক প্রোটেস্ট করছে, অনেক কিছু করছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেইভাবে সিম্পলিফাই করছে, আমরা জুলাইয়ের যারা মুখ, জুলাইয়ের যারা ফেস এবং হচ্ছে জুলাইয়ের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো নিয়ে আমাদের একটা শঙ্কা তৈরি হয়েছে যে এই বড় বড় বিএনপি, জামাতে, বড় বড় রাজনৈতিক দলগুলোর এই নির্বাচনী ভাগাভাগি বা নির্বাচনী বর্জুদ্ধের মধ্যে দিয়ে যদি আমাদের ন্যূনতম এজেন্ডাগুলো, আমরা হয়তো এখন অনেক কিছুই করতে পারবো এরকম না, বা 10 মাসে অনেক কিছু বা 14-15 মাসে অনেক কিছু হয়েছে তাও না, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এমন একটা কমন কিছু মানুষের সাথে নানা বিভেদের মধ্য দিয়ে কমন কিছু জায়গায় এক হওয়া দরকার, যারা অন্তত জুলাইয়ের এই প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে, জুলাইটাকে ওন করার ক্ষেত্রে, মানে জুলাইটাকে যারা অভ্যুত্থান থেকে আন্দোলন থেকে হচ্ছে কিছু ছেলেপেলের একত্রিত প্রতিবাদ, তারপরে হচ্ছে বিএনপির ধারাবাহিক 17 বছরের আন্দোলনের একটা ফলাফল, এইভাবে যারা আস্তে আস্তে নালিফাই করতে না চায়, এই জায়গায় আমাদের একটা আমরা ঐক্য খুঁজছি। যে ঐক্যের জায়গা থেকে আমরা হয়তো মানে বাস্তবতা বলি যে মিডিয়াতে আমি যেগুলো বলি খোলাখুলি বলি, সেটা আপনারা যেভাবে নেন, যে আমরা যদি জামাতের সাথে আরো 6 মাস আগে জোট করতাম, আমাদের হয়তো 80-90 সিটে আমাদের সাথে জামাতের সাথে আসন নেগোসিয়েশন হইতো, বা আমরা যদি বিএনপির সাথে জোট করতাম তাহলে হয়তো আমাদের ওই সময় 40-50-30 সিটে আমাদের জোট হইতো। এখন হয়তো জামাতের সাথে আমাদের 29-30 সিটে আমাদের জোট হচ্ছে। এটা কিন্তু আমাদের আসন ভাগাভাগিতে আমাদের অনেক বড় লস। কিন্তু আমরা অনেক কিছু কনসিডার করছি, আমাদের ইন্টারনাল বোঝাবুঝি, আমাদের মানসিক অবস্থা এবং আমাদের জুলাইয়ের প্রশ্নে মানুষের যে তাচ্ছিল্য আমরা দেখেছি বিভিন্ন এমপিদের। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, যেমন পটুয়াখালী 2-এ না 3-এ, পটুয়াখালী 3-এ, ওখানে বিএনপির হাসান মামুন নামে যে ভদ্রলোক, তিনি প্রকাশ্যে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে লিড দিচ্ছে গণ অধিকার, এনসিপি, ইনকিলাব মঞ্চ, এদেরকে কোনোভাবে মাফ করা যাবে না। আমরা বিএনপি আপনাদেরকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যায় আপনাদের সাথে কাজ করতে চাই, এবং এদেরকে আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে মিটিং করছে এবং প্রকাশ্যে মিডিয়াতে এটা ভেসে বেড়াচ্ছে, এবং 10টা মূলধারার মিডিয়া সেটা কভার করে নেয়। এই যে পজিশন, এবং আমরা এই জোট করার আগে আমরা অন্তত 10টা আসনে
আমরা প্রত্যক্ষ করেছি যে তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছেন, হ্যাঁ বিএনপি। তো এই যে অনেকগুলো ইনসাইট, প্রত্যেকটা ইনসাইট আপনি সিঙ্গেল আউট করলে আমি কিন্তু জবাব দিতে পারবো না, কিন্তু নানামুখী যে বিষয়গুলোকে যখন আমরা অ্যাকোমোডেট করছি তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এই নির্বাচনে আমাদের এখানে অনেক বড় বড় লিডাররা পদত্যাগ করছে আদর্শিক কারণে, আমাদের অনেক লস হয়েছে, যাদের কারণে আমাদের দলের একটা পার্টিকুলার মহলে, যাদের কারণে আমাদের একটা ভ্যালিডিটি ছিল, একটা ব্র্যান্ডিং ছিল, আবার এই দল অনেককে বড় করছে, তারাও এখান থেকে পদত্যাগ করছে, এরকম নানা ঘটনা ঘটছে। আমরা সবকিছু মুখ বুঝে বন্ধ করছি শুধুমাত্র জুলাইয়ের প্রশ্নে। আপনারা দেখেছেন যে সুরভি মেয়েটা, আমি লাস্ট মিনিটে বলে শেষ করছি, সুরভি মেয়েটা এই যে ভাই বললো যে থানায় যে হামলা করছে, আমরা তো দেখেছি যে সিলেটে পাথরগাঁওতে থানা বিএনপির গ্রুপ থানা ঘেরাও করে হামলা করে করছে, এরকম ঘটনা ঘটছে, সত্যি সত্যি ঘটতেছে। কিন্তু আমরা দেখছি যে মেহাদি ছেলেটা তার জুলাই অভ্যুত্থানে থানা পোড়ানোর ঘটনায় সে একটা কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। সুরভির 50,000 টাকার অভিযোগ, সেটা হয়তো পরবর্তী কুপ্রস্তাবের ক্ষেত্রে এটা আসছে, সেখানে 50 কোটি টাকার নামে হচ্ছে সেই জিনিসটা ঢালাওভাবে প্রচার হলো, তারপরে 2-3 দিন পরে আইনিভাবে লড়াই করে আমাদের জামিন পেতে হলো। এই ধরনের যে একটা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ছিল যুদ্ধ, সেই যুদ্ধে আমরা মনে করেছি যে আমাদের কিছু আদর্শিক বিরোধী হইলেও এই জুলাইয়ের ব্যাপারে একমত এরকম কিছু গোষ্ঠী। থ্যাংক ইউ শান্ত ভাই। আমার মনে হয় যে এই জোট করা নিয়ে ফজল মাহমুদ শান্ত একটা বিস্তারিত যুক্তির জায়গায় তুলে ধরেছেন। আব্দুল নূর তুষার, মানে জুলাই নিয়ে ভাগাভাগি তো একেবারে 5ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে, কাদের ক্রেডিট আসলে বেশি, এবং বর্তমান সময়ে এই অভিযোগ উঠছে যে যারা আসলে জুলাইয়ের ফেস ছিল তাদেরকে কি কোণঠাসা করা হচ্ছে কিনা, তাদেরকে নানা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে কিনা, তাদেরকে নানা দায়ে আসলে দায়ী করা হচ্ছে কিনা। সো সেই জায়গাটাই এবং বলা হচ্ছে যে নির্বাচনের পরে আসলে কারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন। আপনার কি মনে হয় আসলে, মানে নির্বাচনকে সামনে রেখে জুলাই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিংবা নির্বাচনের পরে যারা জয়ী হবেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, কিংবা একটা সুন্দর বাংলাদেশ, সেটা 71-এও আমাদের আকাঙ্ক্ষায় ছিল, 24-এও আমাদের আকাঙ্ক্ষায় ছিল, সেটার জন্য যাতে কাজ করেন, এইটা কতটুকু বাধ্যবাধকতা থাকবে আসলে? গণতন্ত্রের আকাঙ্ক্ষা এই বিষয়টা কি শুধু জুলাই মাসে শুরু হয়েছে? না, গণতন্ত্রের আকাঙ্ক্ষা একটা চিরন্তন আকাঙ্ক্ষা। অফকোর্স এই আকাঙ্ক্ষার পক্ষে সকলেই আছে বলে তো নির্বাচনে যাচ্ছে। তার মানে সকল আকাঙ্ক্ষাই যে শুধু জুলাই মাসে শুরু হয়েছে ব্যাপারটা তা নয়। জুলাই মাসে এই আন্দোলন, এই আকাঙ্ক্ষা দানা বেঁধে এমন একটা পর্যায়ে গিয়েছে যখন এই আকাঙ্ক্ষাগুলি অর্জনের পথে একটি সংগ্রামে একটি বিজয় অর্জিত হয়েছে। এখন সেই বিজয় অর্জিত হওয়ার পরে জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ণ রাখা মানেই হচ্ছে কোন চেতনা? এটা তো নতুন কোনো আবিষ্কৃত চেতনা না। এটা হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা, মেধার স্বাধীনতা, এই অস্তিত্ব, সার্বভৌমত্ব, এই বিষয়গুলি নিয়ে যেটা কমন প্র্যাকটিস সারা পৃথিবীতে, সেইটাকে উপরে তুলে ধরার চেষ্টা। আমরা তো নতুন করে সার্বভৌমত্ব আবিষ্কার করি নাই। আমরা সেই সার্বভৌমত্ব চেয়েছি যে সার্বভৌমত্ব আমাদের রাষ্ট্রকে সম্মানের সঙ্গে অন্য রাষ্ট্রগুলির সঙ্গে থাকতে দেয়, তাই না? ফলে এই চেতনা কিন্তু নব আবিষ্কৃত কোনো চেতনা নয়। স্বাধীনতার চেতনা নব আবিষ্কৃত কোনো চেতনা না। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, এই কবিতার লাইনই আবারও প্রমাণ করেছে জাতি তারা স্বাধীনতাহীনতায় বাঁচতে চায় নাই, তারা স্বাধীনতা অর্জন করেছে। ফলে গণতন্ত্র যদি এস্টাবলিশড হয় তাহলে অটোমেটিক্যালি জুলাইয়ের চেতনা বাস্তবায়িত হবে। জুলাইয়ের চেতনার মধ্যে এমন কিছু নাই যেটা নতুন আবিষ্কৃত। যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘ দিন ধরে মানুষ যে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, সেই স্পার্টাকাস। না, গণতন্ত্র সবচেয়ে বড় চাহিদা ছিল। শেখ হাসিনা স্বৈরাচার কি করে হচ্ছে? নির্বাচন করলে আমরা তাড়িয়ে দিতে পারতাম না তাকে? এই নির্বাচনটাই ধরেন, আজকের যে নির্বাচনটা সামনে আমরা কথা বলছি, এই নির্বাচনটা 2014 সালে হলে মানুষ রায় দিত না? দিলে পরে স্বৈরাচারী হতে পারত? মানুষ বিবেচনা করতো, স্বৈরাচারকে ভোট দিয়ে তাড়িয়ে দিত। স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখলেই ভোট দিয়ে তাড়িয়ে দিত। গণতন্ত্রহীনতাই সবচেয়ে বড় মানে বিষয় যেটা স্বৈরাচারকে প্রমাণিত করে। স্বৈরতন্ত্র গণতন্ত্রকে উপেক্ষা করে। স্বৈরতন্ত্র মানে হচ্ছে আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। যেমন আপনি যদি এখন আমাদের দুজনকে বেরোয় যেতে বলেন, অনুষ্ঠানের সময় আছে, আপনি বললেন আমার অনুষ্ঠান, চলে যান, এটা স্বৈরতন্ত্র। এখন আপনি যদি এটা করেন, আপনার যদি ভোটে দাঁড়াতেন তাহলে আপনি এটা করতে পারতেন না। কিন্তু যদি ভোট না হয়, যদি আপনার সঙ্গে কিছু লোক থাকে, তারা কিন্তু আপনাকে এটা করতে দিবে, যে হ্যাঁ ঠিক আছে আপনার ইচ্ছা, আপনি বাইর করে দেবেন, একা করবেন, বসে থাকবেন, দুইটা লোক বাইরে রাস্তা থেকে ডেকে নিয়ে আসবেন। ব্যাপারটা তো এইভাবেই হয়েছে। সংসদে ডেকে ডেকে যাদেরকে বসানো হয়েছে তারা কি আসলে সত্যিকার অর্থে ভোটে নির্বাচিত হওয়ার উপযুক্ত ছিল, নাকি তারা এক ভোটে নির্বাচিত ছিল? একজন ব্যক্তি পছন্দ করেছেন, তারা নমিনেশন পেয়েছে। হ্যাঁ তুষার ভাই, ধরেন এই নির্বাচনটা গণতন্ত্র নিশ্চিত করলো, কিন্তু আবারো যাতে নির্বাচন মানেই গণতন্ত্র নিশ্চিত হওয়ার পথে এগিয়ে যাওয়া। নির্বাচন হলো মানেই হচ্ছে, কিন্তু এই নির্বাচনের পরেও যে আবার 5 বছর পরে নির্বাচন আসবে সেটা নিশ্চিত করার জন্য তো একটা মানুষের সেটা নিশ্চিত করার জন্য এরই মধ্যে হাইকোর্টের সিদ্ধান্ত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এর আগেও অনেক সিদ্ধান্ত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়েছে। মানুষ যদি এইবার ভোট দিয়ে সেরকম একটা সংসদ তৈরি করে যে সংসদ গণতান্ত্রিক আচরণ করবে এবং ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপরীতে যাবে না,
তাহলে পরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার কোনো সুযোগ নাই। গণতান্ত্রিক আচরণ মানেই তো হচ্ছে আপনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক পদ্ধতিতে আপনি ইলেকশন করবেন। সারা পৃথিবীতে কি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আছে? নাই তো। সেসব দেশে নিরপেক্ষ নির্বাচন হয় না? হয়তো। কেন হয়? ওই যে আমি প্রথম যে যুক্তিটা দিয়েছিলাম, ইফ ইউ আর এ চেঞ্জ পারসন ইউ ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। চেঞ্জ কামস ফ্রম উইদিন। আপনার দলের মধ্যে আপনি সেরকম লোকজন নেবেন যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে। আপনি দলের মধ্যে নেবেন স্বৈরাচারী মানসিকতার লোকজন, তারা দলকে স্বৈরাচারী বানিয়ে ফেলবে। যে ছেলেটা কি মনে হয় সেটা যে কিভাবে ছেলেটা বা মাপা মেয়েটা সম্ভব? গিয়ে তার চাইতে বয়োজ্যেষ্ঠ কাউকে ধমকায়, তার মধ্যেই স্বৈরাচার তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমাদের সংস্কৃতি বলে, আমাদের বাংলাদেশের যে ব্যবহারের যে রীতি সেটা বলে, বড়দের দেখলে আপনি সালাম দিবেন। মানে সে যদি খুনিও হয়, সে যদি হ্যাঁ, জালিমও হয়, না, তারপরে- খুনি আর জালেম হইলে আপনি তার জন্য আইনের কাছে যাবেন, আপনি নিজে তাকে কানমলা দিবেন না। এইটা হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্র আপনাকে প্র্যাকটিস করতে হবে। মুখে মুখে বললে তো হবে না আমি স্বৈরাচার ঠেকাবো। আপনার আচরণের মধ্যে স্বৈরাচারিত্বের বিরুদ্ধে যেই মানে ছোটরা বড়দের চরিত্র। সম্মান করবে, আপনার মনে হয় যে এটাই ছোটরা একটা বড় সবচেয়ে বড় ছোটরা এই practice? যে আপনি দেখেন, আপনি সিঙ্গেল আউট করছেন, এটা আমি একটা উদাহরণ দিয়েছি। আপনি যদি আপনার অনুষ্ঠানে প্রচুর সময় থাকে আপনি বলেন, আমি আপনার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত 2000 উদাহরণ দিতে পারবো। 2000 আপনি গুনতে থাকেন। 2000 লাগবে না, আপনি গুনতে আরো থাকেন। আরো কিছু দেন। না, আপনি গুনতে থাকেন, শুরু ঠিক করেন। আছে। হ্যাঁ, আপনি সরকারের কোনো পদস্থ কর্মকর্তা যে সরকারের অধীনে কাজ করছে তাকে গিয়ে আপনি ধমকাতে পারবেন না। এইটা রাষ্ট্রীয় আইন। এমনকি আপনি মোবাইল ফোন হাতে করে সরকারি অফিসে ঢুকতে পারবেন না। এটা কিন্তু সরকারের আইন। তো সরকার আপনি- সেগুলোকে কঠোরভাবে আপনি- মানে না। আপনি কোনো ভিডিও করলে পরে সেই ভিডিও আপনি যার ভিডিও করেছেন তার অনুমতি ছাড়া ভিডিও করতে পারবেন না, এবং সেই ভিডিও আপনি অনলাইনে ছাড়তে পারবেন না। তো এটা যে স্ট্রিক্টলি মানা হচ্ছে না, সেটার দায়ও তো সেই অথরিটি। হ্যাঁ, এই যে সরকার জুলাই চেতনা সরকার আছে না এখন, তাহলে এই চেতনা কেন এস্টাবলিশ করছে না? এটা বলতে গেলে বলে সরকারের সমালোচনা হচ্ছে। তো সরকারের সমালোচনা তো হতেই পারে। মানুষজন জেলখানা চলে যায় অন্য মামলায়, যে মামলা তার বিরুদ্ধে হওয়ার কথা না সেই মামলায় জেলখানা চলে যায়। তাহলে স্বৈরাচারী আচরণ বদলেছে? স্বৈরাচারী আচরণ তো বদলায় নাই, ওরকমই হচ্ছে। মিথ্যা মামলা হচ্ছে, ভুয়া মামলা হচ্ছে। এই ভুয়া মামলা হয় নাই এই তাহরিমার বিরুদ্ধে, হয়েছে না? আপনি তো তাই বলবেন না? তাহলে ভুয়া মামলা কে করলো? কেমনে ভুয়া মামলা নিচ্ছে? নিজের বিরুদ্ধে ভুয়া মামলা হইলে এটা ভুয়া, কিন্তু অন্যের বিরুদ্ধে ভুয়া মামলা হইলে তাকে যদি আপনার পছন্দ না হয় তখন উনি দোষর। এইটাও বদলাতে হবে। আমরা বদলই চাই, যেটা বলছিলেন সময় কম। হ্যাঁ, এই যে সময় আমি কম আপনাকে বলে আমি সেটা আপনাকে আছে, উদাহরণ দিয়ে exactly. যাচ্ছিলাম, কিন্তু আমি আপনাকে 2000 উদাহরণ দিতে ওকে, হবে। আমরা শুনবো নিশ্চয়ই, আপনাকে আপনি আবার একদিন পাবো আমাকে আমরা। এখানে ডাকেন, আমি শুধু উদাহরণই দিতে থাকবো। আচ্ছা, উদাহরণ আরো উদাহরণ অনুষ্ঠানে শুনবেন? নিশ্চয়ই আপনাকে আপনি আবার। আরো উদাহরণ না, শুনবেন? আজকে শুনবো না। আচ্ছা, থ্যাংক ইউ হ্যাঁ, সো শুনবেন মাচ না। আপনাদের দুজনকে। এই যে আপনি বললেন না শুনবেন না, এটা আমাকে মানতে হবে। এটা হচ্ছে রেসপেক্ট টু দি উপস্থাপক। যেটা আমি যদি বলি আমি চেতনার লোক, আমি আপনার এটা মানবো না, আমি কথা বলবো। আপনার কথা শুনবো না। এই যে দর্শক, আপনি আজকে শুনবেন বিদায় না। নিচ্ছি। এখন আপনি স্বৈরাচার? আজকের আয়োজন থেকে টু এখন দ্য কি আপনি পয়েন্ট আপনারা স্বৈরাচার? দেখছেন, আবার নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে।